এখন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব তার নাম স্পারমাটোজেনেসিস। এই সম্পর্কে প্রথমে আমাদের যেটা জানতে হবে, স্পারমাটোজেনেসিস হচ্ছে একজন প্রাপ্তবয়স্ক পুরুষে একটা নির্দিষ্ট সময় পর শুক্রাণু তৈরি প্রক্রিয়া, তাকে আমরা বলছি স্পারমাটোজেনেসিস। মেয়েদের ক্ষেত্রে কোনো একটা প্রক্রিয়া আছে যাকে আমরা বলেছিলাম ওজেনেসিস, এবং এই স্পারমাটোজেনেসিস এবং ওজেনেসিস দুটোকে একত্রে যে নামে ডাকা হয় তাকে বলে গ্যামেটোজেনেসিস, কারণ এগুলো গ্যামেট তৈরি করছে। তোমরা খেয়াল রাখবে, জেনেসিস যখনই কোনো শব্দের শেষে পাবে তুমি বুঝবে জুলজিতে এটা বলতে যেটা বোঝানো হচ্ছে কোনো কিছু তৈরি করা। তো স্পারমাটোজেনেসিস মানে আমরা স্পার্ম বা শুক্রাণু তৈরি করব, আর গ্যামেটোজেনেসিস মানে হচ্ছে আমরা ডিম্বাণু তৈরি করব। এখন আমরা প্রথমেই যে ব্যাপারটি আলোচনা করব তাকে হচ্ছে স্পারমাটোজেনেসিস। এই ক্লাসের একদম শুরুতেই তোমাদেরকে আমি পুরুষ প্রজননতন্ত্র বা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম যখন পড়িয়েছিলাম তখন আমরা বলেছিলাম যে স্পারমাটোজেনেসিস এর মাধ্যমে স্পার্ম তৈরি হবে, এবং যে জায়গাতে এটা তৈরি হবে সেই জায়গাকে আমরা বলেছিলাম সেমিনোফেরাস ভ্যাসিকল বা সেমিনোফেরাস টিবিউল। এই জায়গায় যাওয়ার আগে আমি তোমাদের বইয়ে দেখবে এরকম একটা ছবি আছে, স্পারমাটোজেনেসিসের একটা ফ্লো চার্ট আছে। এই জায়গাটা যাওয়ার আগে তোমাদের এটা খুব সহজ পারি, বাট আমরা একটা জায়গায় যে আমাদের একটু সমস্যা হয় যে মিওসিস সেল ডিভিশন 1 অ্যান্ড মিওসিস 2 কোথায় হয়, এই ব্যাপারটা আমরা অনেক সময় বুঝতে পারি না। এটা বুঝতে আমাদের কেন সমস্যা হয়, কারণ আমরা কোষ বিভাজন সম্পর্কে একটা পরিষ্কার ধারণা কিন্তু আমাদের এখনও সেইভাবে নেই, বা তোমাদের হয়ে ওঠেনি কেন জানি। তোমাদেরকে যদি এখনও আমি ক্লাসে দেখেছি, আমি যখন ক্লাস নিয়েছি আমি দেখেছি, জিজ্ঞাসা করলে বলা হয় বলো কোন কোষে মাইটোসিস কোষ বিভাজন হচ্ছে এবং কোন কোষে মিওসিস হয়। তোমাদের একটা মুখস্থ অ্যান্সার আছে, তোমরা বলে দাও যে ভাইয়া দেহ কোষে মাইটোসিস কোষ বিভাজন হয়, জনন কোষে মিওসিস কোষ বিভাজন হয়। কথাটা কতটুকু সত্য চলো আমরা আজকে দেখি। তার আগে মাইটোসিস এবং মিওসিস সম্পর্কে একদম বেসিক যে ধারণাগুলো সেগুলো আমাদের আছে। আমরা জানি মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে যাদেরকে আমরা কি বলছি, মাইটোসিসকে আমরা বলছি সমীকরণিক বিভাজন, অর্থাৎ মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যা সমান অপত্য কোষে ক্রোমোজোম থাকছে, আর মিওসিসকে তোমরা জানো যে ক্রোমোজোম অর্ধেক হয়ে যায়। আচ্ছা, এখানে যাওয়ার আগে আমাদের আবার দুটো শব্দের সাথে পরিচিত হওয়া দরকার, একটার নাম হ্যাপ্লয়েড কোষ, একটার নাম ডিপ্লয়েড কোষ। কারণ তোমরা সবার আগে বলে দাও যে ভাইয়া দেহ কোষ হচ্ছে ডিপ্লয়েড আর জনন কোষ হচ্ছে হ্যাপ্লয়েড। তাহলে ব্যাপারটা যদি এরকম হয়, তোমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে ভাইয়া ডিপ্লয়েড কোষ বলতে তুমি কি বোঝো বা হ্যাপ্লয়েড কোষ বলতে তুমি কি বোঝো, তখন তোমরা শুধু বলো ভাইয়া টয়েস এন এন, বাট এই এনটা কি? তো সেই জায়গাগুলোতে আমাদের কাজ করতে হবে। চলো আমরা একদম শুরু করছি। ধরো এটা আমাদের একটা দেহকোষ, তোমরা বলছো যে দেহকোষ হচ্ছে ডিপ্লয়েড, অর্থাৎ এখানে দুই প্রস্থ ক্রোমোজোম আছে, অনেক সময় বলা হয় টয়েস এন ক্রোমোজোম আছে। টয়েস এন ক্রোমোজোম বলতে তোমরা কি বোঝো? এখানে আমরা যে কাজটি করব, এটা একটা কোষ। সবার আগে তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, তোমাদেরকে যখন জিজ্ঞেস করা হয় মানুষের শরীরে কতটি ক্রোমোজোম আছে, প্রশ্নটি কিন্তু অনেকটা ভুল প্রশ্ন। তোমাকে জিজ্ঞেস করতে হবে একটা মানুষের শরীরের প্রতিটি কোষে কতটি ক্রোমোজোম আছে, কারণ তোমরা জানো আমাদের শরীরে বিলিয়ন বিলিয়ন কোষ আছে এবং প্রতিটি কোষে 46টি বা 23 জোড়া ক্রোমোজোম থাকে। সেটা কেমন করে? এটা যদি কোষ হয়, তোমরা দেখবে কোষের মাঝখানে অংশটাকে আমরা বলছি কোষের প্রাণকেন্দ্র, যাকে আমরা বলছি নিউক্লিয়াস। একটা নিউক্লিয়াসের 4টা অংশ থাকে, বাইরেরটাকে আমরা বলছি নিউক্লিয়ার মেমব্রেন, যেখানে কিছু রন্ধ্র থাকে যেগুলোকে আমরা বলছি নিউক্লিয়ার মেমব্রেনে পোর থাকছে, এবং এর মাঝখানে থাকে সাইটোপ্লাজম, যেটাকে আমরা বলছি নিউক্লিওপ্লাজম, এবং এখানে নিউক্লিওলাস বলে একটা স্ট্রাকচার থাকে, এবং এখানে আরও যে সুতার মতো স্ট্রাকচার থাকে যাকে আমরা বলছি ক্রোমোজোম। তাহলে দেখো, একটা কোষের নিউক্লিয়াসের মাঝখানে যদি কোষটা দেহকোষ হয়, ডিপ্লয়েড কোষ হয়, সেখানে 23 জোড়া ক্রোমোজোম আছে, মানে 46টি ক্রোমোজোম আছে। এই কথা বলতে বললাম ক্রোমোজোমগুলো এখানে জোড়ায় জোড়ায় থাকছে। তাহলে দেখো ডিপ্লয়েড কোষ মানে 2 গুণন n, এখানে n এর মান হচ্ছে 23, তোমাকে ব্যাপারটা মাথায় রাখতে হবে। তাহলে 2 গুণন 23 কত হয়? 46টি। তাহলে দেখো একটা ডিপ্লয়েড কোষে 46টি ক্রোমোজোম আছে, এই জন্য এটাকে বলা হয় ডিপ্লয়েড কোষ বা টয়েস এন ক্রোমোজোম। এখানে n এর মানটা কত? 23। আচ্ছা, তাহলে আমরা যেটা দেখতে পাবো, এই ডিপ্লয়েড কোষে ক্রোমোজোমগুলো জোড়ায় জোড়ায় থাকে। তাহলে কোষটা যদি দেহকোষ হয়, এই দেহকোষটা এসেছে কোথা থেকে? একটা জাইগোটে পর্যায়ক্রমিক বিভাজনের ফলেই কিন্তু দেহকোষগুলো তৈরি হয়েছে। তোমরা জানো যে ভ্রূণীয় 3টা কোষ ছিল, একটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম, সেগুলো থেকেই কিন্তু দেহকোষগুলো তৈরি হয়েছে। তাহলে একটু খেয়াল করো, আমরা কিন্তু ব্যাপারটা চাইলে এভাবেও দেখাতে পারি, দেহকোষের ক্রোমোজোমগুলো জোড়ায় জোড়ায় থাকে। 23টার একটা সেট, মানে 46টা যদি থাকে, 23টা আমরা পেয়ে থাকি
শুক্রাণু অর্থাৎ বাবার কাছ থেকে, আর 23টি আমরা পেয়ে থাকি ডিম্বাণু অর্থাৎ মার কাছ থেকে। তাহলে আমাদের সবার প্রতিটি কোষে বাবার কাছ থেকে 23টি, মার কাছ থেকে 23টি ক্রোমোজোম কিন্তু আমরা পেয়েছি। তাহলে ধরো আমরা বললাম যে বাবার কাছে যে ক্রোমোজোমগুলো আমরা পেয়েছি সেগুলোকে আমরা কালো রং দিয়ে প্রকাশ করছি, এবং মার কাছ থেকে যেগুলো পেয়েছি সেগুলোকে আমরা লাল রং দিয়ে এক্সপ্রেস করছি। মানে আমাদের শরীরে ডিপ্লয়েড হলে ক্রোমোজোমগুলো কিভাবে আছে, এরকম অনেকটা জোড়ায় জোড়ায় আছে। আচ্ছা, তাহলে দেখবে এই যে ডিপ্লয়েড কোষ পেলে, এখন হ্যাপ্লয়েড কোষ বলতে তুমি কি বুঝাবে? তাহলে তোমরা বলো যে হ্যাপ্লয়েড কোষে n সংখ্যক ক্রোমোজোম আছে। এবার তাহলে আমরা বুঝতেই পারছি কোষের নিউক্লিয়াসের মাঝখানে আমরা কতটি ক্রোমোজোম পাবো? 23টি ক্রোমোজোম পাবো। অর্থাৎ সেটা হতে পারে একটা শুক্রাণু, হতে পারে একটা ডিম্বাণু। এখন আমাদের কাছে যদি প্রশ্ন আসে মাইটোসিস এবং মিওসিস কোষ বিভাজন নিয়ে, তোমরা অনেক সময় এই ভুলটা সবসময় করে থাকো বা অনেকেই করো। তোমাদের জিজ্ঞেস করা হয় বলো তো মাইটোসিস কোষ বিভাজন কোথায় হয়? ভালো, দেহকোষে মাইটোসিস কোষ বিভাজন হয়, খুবই সত্য কথা। যদি বলা হয় মিওসিস কোষ বিভাজন কোথায় হয়, অনেক সময় আমরা বলে ফেলি জনন কোষে হয়। জনন কোষে আদৌ কি মিওসিস কোষ বিভাজন সম্ভব কিনা, চলো আমরা দেখি। তাহলে ধরো এখানে আমরা একটা জনন কোষ নিলাম, সেটা হচ্ছে শুক্রাণু। একটু আগেই আমরা জেনেছি যে শুক্রাণু হচ্ছে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম বা n সংখ্যক ক্রোমোজোম আছে। তার মানে একটা শুক্রাণুর নিউক্লিয়াসে 23টি ক্রোমোজোম আছে। আচ্ছা, তাহলে এই শুক্রাণুকে যখন আমরা কোষ বিভাজন, তোমাদের কথা মতো আমরা যদি জনন কোষকে মিওসিস কোষ বিভাজন করতে চাই, তোমরা জানো মিওসিস 1 এবং মিওসিস 2 দুইটা ধাপে হয়। মিওসিস 1-এ এসে এই 23টি ক্রোমোজোম যদি থাকে, এর অর্ধেক সংখ্যক ক্রোমোজোম হলে কত হয়? এখানে তোমার থাকবে 11.5, 11.5। এটা কি আদৌ সম্ভব? ক্রোমোজোমের অর্ধেক বলে কিছু আছে কিনা? নেই। তার মানে আমরা বুঝতে পারলাম আমরা যেটা ভাবি বা জনন কোষে মায়োসিস হচ্ছে বা মিওসিস হচ্ছে, ব্যাপারটা কিন্তু সত্য নয়। তাহলে কোথায় হয় একটু পরেই তোমরা জানবে। এই যে এখানে দেখতে পাচ্ছ জনন মাতৃকোষ এবং এখানে আরেকটা দেখতে পাচ্ছ প্রাইমারি স্পারমাটোসাইট। তাহলে দেখো এই কোষগুলোকে আমরা দেখতে পাচ্ছি টুয়াইজেন অর্থাৎ দুই প্রস্থ ক্রোমোজোম আছে। দুই প্রস্থ ক্রোমোজোম মানে হচ্ছে এই কোষের নিউক্লিয়াসের মাঝখানে 2 × 23 বা 46টি। এখন যদি তুমি মিওসিস 1 করে কোষ বিভাজন করো, তুমি চাইলে ক্রোমোজোমগুলো কিন্তু দুই ভাগে ভাগ করে দিতে পারো। এখানে তুমি চাইলে 23টি দিতে পারো, এখানেও তুমি চাইলে 23টি দিতে পারো। তাহলে সংজ্ঞা মতে আমরা যেটা পড়ি হ্রাসমূলক বিভাজন, অর্থাৎ কোষের নিউক্লিয়াসে যে ক্রোমোজোমগুলো ছিল সেগুলো অর্ধেক হয়ে যায়। এখন কিন্তু কথাটা কি হলো, অনেকটা সত্য হলো। তাহলে আজ থেকে তোমরা জানবে মিওসিস কোষ বিভাজন জনন কোষে হয় না, জনন মাতৃকোষে হয়। এবং তার চেয়ে গুরুত্বপূর্ণ কথা, একটা ডিপ্লয়েড কোষেই সবসময় মিওসিস কোষ বিভাজন হবে, হ্যাপ্লয়েড কোষে মিওসিস কোষ বিভাজন হওয়া কখনো সম্ভবই নয়। আচ্ছা, এইবার তাহলে আমরা চাইলে চলে যেতে পারি স্পারমাটোজেনেসিসে, কারণ এই কনসেপ্টটা তোমাদের কিন্তু বেশ করে লাগবে। স্পারমাটোজেনেসিসের একদম শুরুতে আমি তোমাদের যখন পুরুষ প্রজননতন্ত্র পড়িয়েছিলাম, আমি এরকম একটা টেস্টিস বা শুক্রাশয়ের ছবি এঁকেছিলাম এবং তোমাদেরকে দেখিয়েছিলাম যে লাল করে যে প্যাঁচানো নালিকাগুলো দেখছো সেগুলোকে আমরা বলছিলাম সেমিনোফেরাস টিবিউল। এবং আমি বলেছিলাম সেমিনোফেরাস টিবিউলটাকে, এই যে দেখো এই জায়গার সেমিনোফেরাস টিবিউলটাকে আমরা যদি একটু জুম করে দেখতে চাই বা আর একটু বড় করে দেখতে চাই যে ভিতরে মাইক্রোস্কোপিক স্ট্রাকচারগুলো কি আছে, তাহলে আমরা দেখতে পাবো, দেখো এই যে কালো করে যে কোষগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলোর নামই হচ্ছে তোমাদের সেই স্পারমাটোগোনিয়া। এই স্পারমাটোগোনিয়াগুলোই এখানে কোষ বিভাজনের বিভিন্ন ধাপ অতিক্রম করে ফাইনাল স্টেজে এসে স্পারমাটিটে পরিণত হবে। এবং এর মাঝখানে লাল করে যে কোষটা দেখতে পাচ্ছ, আমি এই কোষের নাম তোমাদের আগে বলেছিলাম সার্টোলি কোষ। কোষ বিভাজনে স্পারমাটোজেনেসিসের সার্টোলি কোষেরও কিছু ভূমিকা আছে, আমরা দেখব। তাহলে তোমরা শুধু এই ব্যাপারটা মাথায় রাখো, তোমরা এই যে পুরো প্রসেসটার কথা পড়ছো স্পারমাটোজেনেসিস, এটা আলটিমেটলি হচ্ছে কোথায়? টেস্টিস বা শুক্রাশয়ের সেমিনোফেরাস ভেসিকল বা টিবিউলের মাঝখানে। এই ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এবার আমরা যদি ডিটেলস বলতে চাই, পুরো স্পারমাটোজেনেসিস অর্থাৎ একটা জনন মাতৃকোষ থেকে একদম শেষে শুক্রাণু বা স্পার্ম তৈরি হওয়া পর্যন্ত সমস্ত প্রক্রিয়াকে আমরা 3টা উপপর্যায়ে ভাগ করেছি। প্রথমটাকে আমরা বলি বৃদ্ধি পর্যায়, প্রথমটাকে আমরা বলছি সংখ্যা বৃদ্ধি করছে প্রথমে, তারপরে তারা আকার বা আয়তনে বড় হচ্ছে, তাকে আমরা বলছি বৃদ্ধি পর্যায়। 3 নম্বরটাকে আমরা বলছি পূর্ণতা পর্যায়, মানে তারা ম্যাচিউর হচ্ছে। এবার একটু খেয়াল করো, এই যে জনন মাতৃকোষটা দেখছো, আবার বলছি এই জনন মাতৃকোষটা আসলো কোথা থেকে? সেমিনোফেরাস টিবিউলের মাঝখানেই জনন মাতৃকোষগুলো থাকে। জনন মাতৃকোষটা কেমন হবে? টুয়াইজেন, অর্থাৎ এটা একটা দেহকোষ। এই জনন মাতৃকোষে মাইটোসিস কোষ বিভাজন হবে আগে, কারণ একটা দেহকোষে মাইটোসিস হয়ে একটা জনন মাতৃকোষ থেকে 2টা জনন মাতৃকোষ হলো। এবার খেয়াল করো, সেখান থেকে আবার হবে মাইটোসিস হয়ে আমরা 4টি কোষ পেলাম, যেগুলোকে আমরা বলছি স্পারমাটোগোনিয়া। মজার ব্যাপার খেয়াল করবে, এই জায়গাটার নাম জনন মাতৃকোষ, বা এই যে স্পারমাটোগোনিয়াগুলো পেলে এগুলোকে কিন্তু আমরা আর একটা নামে ডাকি, যাকে বলে শুক্রাণু মাতৃকোষ বা স্পার্ম মাদার সেল। স্পার্ম মাদার
মাদার সেল দেখো এই ব্যাপারটাও কিন্তু কেমন টয়েজন। তাহলে এই যে এই জায়গাটা দেখলে স্পার্মাটোগোনিয়া, তাকে আমরা একটা নামে কি নামে ডাকি? শুক্রাণু মাতৃকোষ, স্পার্ম মাদার সেল, সেটাও কেমন টয়েজন। আচ্ছা, এই পর্যন্ত আমরা কিন্তু মাইটোসিস কোষ বিভাজনেই ছিলাম। এবার দেখো এই যে স্পার্মাটোগোনিয়াগুলো পাচ্ছ, এখানে একটু শব্দ খেয়াল করবে। স্পার্মাটোগোনিয়া যখন লাস্টে এরকম শব্দ থাকে গোনিয়া, এটা কিন্তু আমরা বহু বচন বলি, বাট যদি ব্যাপারটা এরকম থাকতো যে কোনো একটাকে আমরা ডিনোট করতাম স্পার্মাটোগোনিয়াম। বায়োলজিতে কোনো কিছুতে যদি তুমি আম শব্দ পাও, বুঝবে এটা একটা সিঙ্গুলার বুঝাচ্ছে বা এটা একটা এক বচনকে বুঝাচ্ছে। যেমন তোমরা যখন ব্যাকটেরিয়া বলো, ব্যাকটেরিয়া এটা কিন্তু বহু বচন, ব্যাকটেরিয়াম এটা হচ্ছে যে কোনো একটা সিঙ্গেল ব্যাকটেরিয়াকে ডিনোট করে। তাহলে একটু খেয়াল করো, স্পার্মাটোগোনিয়া মানে এখানে অনেকগুলো স্পার্মাটোগোনিয়া আছে, এর মধ্যে যে কোনো একটা স্পার্মাটোগোনিয়াম একটা, এই যে সার্টরি কোষের কথা বলেছিলাম, এই সার্টরি কোষগুলো এখান থেকে কি সরবরাহ করে? পুষ্টি সরবরাহ করে। তাহলে যে কোনো একটা স্পার্মাটোগোনিয়াম পুষ্টি মানে এখান থেকে পুষ্টিটা নেবে সার্টরি কোষ থেকে, নিয়ে আকার আকৃতিতে বেশ খানিকটা বড় হয়ে যায়। এবং এই নিউক্লিয়াসটা খেয়াল করো, এই নিউক্লিয়াসটা খেয়াল করো, এই নিউক্লিয়াসটা কিন্তু আকারে বেশ খানিকটা বড়। যখন আকার আকৃতি বড় হয়ে যায় তখন তাকে আমরা বলছি প্রাইমারি স্পার্মাটোসাইট। খেয়াল করবে সেখানেও কিন্তু দুই প্রস্থ ক্রোমোজোম আছে, অর্থাৎ এখানেও কিন্তু এখনও 46টি ক্রোমোজোমই আছে। এই প্রথম আমাদের মিওসিস কোষ বিভাজন হবে প্রাইমারি স্পার্মাটোসাইটে। তোমরা সবাই জানো যে মিওসিস কোষ বিভাজন দুইটা ধাপে হয়, একটাকে আমরা বলি মিওসিস 1 যেখানে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়, একটাকে আমরা বলি মিওসিস 2 যেখানে মাইটোসিসের মতোই থাকে। তাহলে এই যে মিওসিস আমরা 1 দেখছি, দেখো এই যে মিওসিস 1-এ প্রাইমারি স্পার্মাটোসাইট মিওসিস 1-এ এসে প্রথমে দুইটা কোষ তৈরি করেছে এবং তাদের নিউক্লিয়াসের সংখ্যা কেমন? এখানে ছিল 23 জোড়া বা 46টি। এখন যেটা হলো তার নাম সেকেন্ডারি স্পার্মাটোসাইট, এবং এই প্রথম সেকেন্ডারি স্পার্মাটোসাইটে কিন্তু নিউক্লিয়াসটা কেমন চলে আসলো? এন, অর্থাৎ এখানে যে 46টি ক্রোমোজোম ছিল এখানে চলে এসেছে 23টি, এখানে চলে এসেছে 23টি। তার মানে আমরা জনন কোষ তৈরির খুব কাছাকাছি চলে এসেছি। তাহলে দেখো প্রাইমারি স্পার্মাটোসাইটে ফার্স্ট কিন্তু মিওসিস 1 হচ্ছে, এবং মিওসিস হতে হলে তোমাদের বলেছিলাম কোষটা অবশ্যই কেমন হতে হবে? ডিপ্লয়েড হতে হবে, কারণ হ্যাপ্লয়েড কোষে মিওসিস সম্ভবই নয়। তাহলে প্রাইমারি স্পার্মাটোসাইট একটা ডিপ্লয়েড কোষে মিওসিস 1-এর মাধ্যমে আমরা যে দুইটি কোষ পেলাম তার নাম সেকেন্ডারি স্পার্মাটোসাইট। সেকেন্ডারি স্পার্মাটোসাইট ফার্স্ট কেমন কোষ? একটা হ্যাপ্লয়েড কোষ। তাহলে এবার বলো এই সেকেন্ডারি স্পার্মাটোসাইটে মিওসিস 2 হবে, কারণ মিওসিস 2-তে আর ক্রোমোজোম অর্ধক হওয়ার কিছু নেই, এখন শুধু মাইটোসিসের মতোই চলবে। তাহলে এখান থেকে আমরা আবার 4টা কোষ পাবো, যে কোষগুলোকে আমরা বলছি স্পার্মাটিড। এটাও কেমন? হ্যাপ্লয়েড। এই স্পার্মাটিড কোষগুলো তোমরা দেখতে পাচ্ছ, কোষগুলো বেশ গোলাকার, নিউক্লিয়াসও আছে বেশ খানিকটা, তবে কোষগুলো নিশ্চল, মানে এখনও চলাফেরা করতে পারে না, বা তাদের যে মুভমেন্ট দরকার সেই মুভমেন্টটা তাদের নেই। তাহলে এই স্পার্মাটিডগুলো আবার অনেক প্রক্রিয়ার মাধ্যমে, কিছু অংশ তাদের সাথে সংযুক্তির মাধ্যমে সেগুলো একটা সচল শুক্রাণু বা স্পার্মে পরিণত হবে। তোমাদের বই এটা নেই, শব্দটা জেনে রাখবে। একটা স্পার্মাটিড যে প্রক্রিয়ার মাধ্যমে স্পার্ম বা শুক্রাণুতে পরিণত হয় তার নাম কিন্তু স্পারমিওজেনেসিস। এখানে লেখা আছে স্পারমিওজেনেসিস। আর এই যে পুরো প্রসেসটা দেখলে জনন মাতৃকোষ থেকে একদম শুক্রাণু বা স্পার্ম তৈরি হওয়া পর্যন্ত, এই পুরো প্রসেসের নাম কিন্তু স্পারমাটোজেনেসিস। তাহলে আমরা দেখলাম কিভাবে একেবারে দেখো শুক্রাশয়ের টেস্টিসের সেমিনোফেরাস ভেসিকল থেকে জনন মাতৃকোষ ওখানকার জার্মিনাল এফিয়াম থেকে একেবারে শেষ পর্যন্ত শুক্রাণু বা স্পার্ম কিভাবে তৈরি হয়। তো এখন আমরা যে পরবর্তীতে যে জিনিসটা দেখবো, এই যে শুক্রাণু বা স্পার্মটা পেলে এই শুক্রাণু বা স্পার্মের গঠনটি কেমন, এখানে কি কি স্ট্রাকচার আছে এবং তাদের কাজগুলো কেমন। এখন আমরা শুক্রাণুর গঠন নিয়ে আলোচনা করব। আমরা যে জায়গাতে ছিলাম স্পার্মাটিড থেকে, তোমরা জানলে যে স্পার্মাটিড ছিল একটা নিশ্চল জিনিস, গোলাকার একটা বস্তু, বাট সেখান থেকে একটা সচল স্পার্ম তৈরি হওয়ার প্রক্রিয়াকে আমরা বলেছিলাম স্পারমিওজেনেসিস। খেয়াল করো, তাহলে একটা স্পার্মাটিড যখন স্পার্মে রূপান্তরিত হয় তখন কিছু নতুন অংশ সেটার সাথে এসে যুক্ত হয় এবং সেই অংশগুলো মিলেই একটা পরিপূর্ণ শুক্রাণু বা স্পার্ম কিন্তু তৈরি হয়। তাহলে একটা পরিপূর্ণ শুক্রাণু বা স্পার্ম তৈরি হতে হলে বা তার 4টি অংশ তোমরা দেখতে পাবে। একদম শুরুতে যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ সেটাকে আমরা বলছি মাথা বা হেড। একদম খুবই ছোট্ট যে জায়গাটা দেখতে পাচ্ছ এটাকে বলি গ্রীবা, অনেক সময় নেক বলা হয়, এবং মাঝখানের অংশটাকে আমরা বলি মধ্যখণ্ড, এবং একদম শেষের অংশটাকে আমরা বলি লেজ বা ফ্ল্যাজেলাম, যেটার সাহায্যে শুক্রাণু চলাচল করে। তো আমরা এক এক করে বলি এই জায়গাগুলোতে কি আছে। একদম উপরে যে মাথাটুকু দেখতে পাচ্ছ, এই মাথার গঠনের মধ্যে মাথার সবচেয়ে বড় এবং প্রমিনেন্ট যে জিনিসটি আছে সেটাকে বলছি নিউক্লিয়াস।
সবার আগে মাথায় রাখতে হবে শুক্রাণু, এখানে যে জিনিসটা নিয়ে আমরা পড়ছি সেটা কিন্তু একটা কোষ। দেখতে না মনে হলো টিপিক্যালি কোষ বলতে আমরা কেন জানি এরকম গোল একটা বস্তুকে বুঝি, বাট সবসময় কোষ এরকম করে তোমাদের সামনে না উপস্থিত হতে পারে। তো এখন আমরা যে শুক্রাণুটিকে দেখছি সবার আগে মাথায় রাখো যে এটা একটা কোষ। তাহলে কোষের একদম প্রমিনেন্ট যে স্ট্রাকচার সেটা হচ্ছে নিউক্লিয়াস। এটা কোথায় আছে? মাথাতে আছে। এই নিউক্লিয়াসটা, যেহেতু নাম আমরা বলছি শুক্রাণু, অবভিয়াসলি এই নিউক্লিয়াসটা আমরা এই নিউক্লিয়াসে যে ক্রোমোজোমগুলো আছে আমরা আমাদের বাবার কাছ থেকে পেয়ে থাকবো। এবং সেখানে তোমরা জানো যেহেতু শুক্রাণু একটা হ্যাপ্লয়েড ক্রোমোজোম সংখ্যক কোষ, তাহলে এখানে 23টি ক্রোমোজোম থাকবে এবং এই 23টি ক্রোমোজোমগুলোই আমরা কার কাছ থেকে পেয়ে থাকবো? বাবার কাছ থেকে পেয়েছি। তাহলে এই ক্রোমোজোমগুলোই আমাদের বংশ পরম্পরায় যে বৈশিষ্ট্যগুলো বাবা বা মার মধ্য থেকে আমাদের মাঝে চলে আসে, এখানে বাবার মাছ থেকে যে বৈশিষ্ট্যগুলো চলে আসবে সেটা কিন্তু এই শুক্রাণুর এই ক্রোমোজোমগুলোর জন্য। এবার একটু খেয়াল করো, মাথার ঠিক ওপরে একটা থলের মতো অংশ আমি এঁকেছি, একটু ডিনোট করার জন্য লাল করে এঁকেছি, যাকে আমরা বলছি অ্যাক্রোসোম। এই অ্যাক্রোসোমের কাজটা কি অ্যাকচুয়ালি, যখন আমরা দেখবো নিষেক হবে অর্থাৎ শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন হবে, তোমরা জানবে যে ডিম্বাণুর বাইরে কিছু প্রাচীর থাকে, জোনা পেলুসিডা বলে, সেই জায়গাগুলোকে একটা শুক্রাণু এমনিতেই প্রবেশ করতে পারে না। ওই জোনা পেলুসিডার যে দেয়াল আছে সেটাকে গুলিয়ে ফেলতে হয়। তো ওটার জন্য কিছু এনজাইম লাগে, সেই এনজাইমগুলোর নাম হচ্ছে হায়ালুরোনিডেস। এই হায়ালুরোনিডেস এনজাইমগুলো অ্যাক্রোসোম নামে এই থলির মাঝখানে থাকে। যখন নিষেকের জন্য শুক্রাণুর ডিম্বাণুর মধ্যে প্রবেশের দরকার হয়, এই থলিটা উন্মুক্ত হয়ে যায়, এই এনজাইমগুলো যে জোনা পেলুসিডার স্তরকে কী করে বিগলন করে দেয়, খুব সহজেই তখন শুক্রাণুটি ডিম্বাণুর মাঝখানে ঢুকে যেতে পারে। এবার চলে আসো মাঝখানে যে অংশটি দেখছো, যাকে আমরা বলছি গ্রীবা বা নেক। এই গ্রীবা বা নেকে আমরা দেখবো দুইটা সেন্ট্রিওল থাকে। এই সেন্ট্রিওলগুলো কী কাজ করবে? একটা সময় যখন দেখবে শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয়ে নিষেকের ফলে জাইগোট গঠন করবে, তোমরা জানো যে সেখানে পর্যায়ক্রমিক মাইটোসিস কোষ বিভাজন হয়, যেটাকে আমরা বলি ক্লিভেজ। এবং সেই সময়টিতে এই সেন্ট্রিওলগুলো কী করবে? কোষ বিভাজনের জন্য যে মাকুতন্ত্রগুলো তৈরি করে সেই কাজে কিন্তু সেন্ট্রিওল সাহায্য করবে। এবার চলে আসো আমাদের শুক্রাণুর 3 নাম্বার যে পার্ট রয়েছে, যাকে আমরা বলছি মধ্যখণ্ড। মধ্যখণ্ড কেন বলছি? কারণ এটা মাঝখানে থাকে। মধ্যখণ্ডের মাঝে 3টা জিনিস থাকে, খেয়াল করে দেখবে। লাল করে যে অংশগুলো দেখছো সেগুলো হচ্ছে মধ্যখণ্ডের সাইটোপ্লাজম। যেহেতু শুক্রাণু একটি কোষ, অবভিয়াসলি সেখানে সাইটোপ্লাজম থাকবে। এবং মাঝখানে একদম লম্বা করে যেটা দেখছো সেগুলোকে আমরা বলি অক্ষীয় সূত্র। বাট এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অঙ্গ তার নাম হচ্ছে, পাশে যেগুলো দেখছো নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তোমরা জানো যে মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয়। আর এখানে শক্তি উৎপন্ন হয়। এই শক্তিগুলো কি কাজে লাগবে? এই যে মাইটোকন্ড্রিয়া দেখছো, এই মাইটোকন্ড্রিয়াগুলোর শক্তি দিয়েই শুক্রাণুর যে লেজ বা ফ্ল্যাজেলাম আছে এটা কিন্তু চলাচল করবে। কারণ একটা শুক্রাণু যখন যৌন মিলন বা সঙ্গমের পর শুক্রাণুকে কিন্তু অনেকটা দূরত্ব অতিক্রম করে ফেলোপিয়ান টিউব পর্যন্ত যেতে হয়। তোমরা যদি আগের দিনের স্ত্রী প্রজননতন্ত্র বা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম দেখে থাকো তাহলে তোমরা দেখবে একটা শুক্রাণুকে বেশ খানিকটা পথ অতিক্রম করতে হয়, তার মানে তার বেশ খানিকটা শক্তির দরকার। সেই শক্তিটা তারা কোথা থেকে পাবে? এই যে মাইটোকন্ড্রিয়াগুলো আছে সেখান থেকে পাবে। একদম লাস্টে শুক্রাণুর চতুর্থ খণ্ডে যে জিনিসটা আমরা পাবো বা যাকে আমরা বলেছিলাম শুক্রাণুর লেজ বা ফ্ল্যাজেলাম, খুবই গুরুত্বপূর্ণ স্ট্রাকচার, কারণ এই লেজের সাহায্যে শুক্রাণুটা সচল থাকে। আচ্ছা, তাহলে লেজকে আমরা আবার 2টা অংশ ভাগ করি। কিছুটা অংশ জুড়ে লেজের কিছু অংশ জুড়ে আবরণ থাকে, যাকে আমরা বলি মূলখণ্ড, এবং শেষের অংশটা দেখছো একেবারে আবরণবিহীন ফ্ল্যাজেলার মতো দেখতে, সেটাকে আমরা বলছি শেষ খণ্ড। তাহলে এই হচ্ছে আপাতত শুক্রাণুর একটি গঠন। এর প্রতিটা অংশ নামগুলো আমরা জানলাম এবং কোন অংশ কি কাজে ব্যবহৃত হয় সেটা আমরা জানলাম। পরবর্তীতে আমরা দেখব, যখন নিষেকে যাব, দেখব শুক্রাণুর এই যে স্ট্রাকচারগুলো দেখলে বিশেষ করে অ্যাক্রোসোম এবং হায়ালুরোনিডেস এনজাইমের কথা, এবং সবার শেষে এদের লেজ বা ফ্ল্যাজেমের কথা দেখবে এগুলো কিভাবে কাজে লাগে।